স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নতুন আয়োজন প্যারেন্টিং আজকালে। সাথে আছি আমি জান্নাত সাথী। ডাউন সিনড্রোমে বাংলাদেশে প্রায় 2 লাখ শিশু ভুগছে। এই রোগে আক্রান্ত শিশু প্রকৃতির খেয়ালে তৈরি এক বিশেষ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর 5,000 বা প্রতিদিন গড়ে প্রায় 15টি ডাউন শিশুর জন্ম হয়। আমাদের চারপাশে একটু খেয়াল করলে কোনো কোনো শিশুর মাঝে কিছু নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন মাংসপেশির শিথিলতা, কম উচ্চতা, চোখের কোনা উপরের দিকে উঠানো, চ্যাপ্টা নাক, ছোট কান, হাতের তালুতে একটি রেখা, জিহ্বা বের হয়ে থাকা ইত্যাদি। এগুলো শিশু সম্মিলিতভাবে ডাউন সিনড্রোমের লক্ষণ। বাংলাদেশে ডাউন সিনড্রোমে আক্রান্ত মানুষের সংখ্যা খুব বেশি নেই বলেই তাদের অন্যান্য মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের সাথে একই পদ্ধতিতে চিকিৎসা করার প্রবণতা বেশি। কিন্তু ডাউন সিনড্রোমে আক্রান্ত বা ধীর শারীরিক বৃদ্ধি মানে যে অটিজমের শিকার, তেমনটিও সবসময় সত্যি নয়। এই সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ডাউন সিনড্রোম মানে অটিজম নয়। আলোচনার জন্য আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান জোবেদা খাতুন। দর্শক, আপনারা পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা এবং মতামত দিতে। জোবেদা খাতুন, আমাদের আয়োজন আপনাকে স্বাগত। ভালো আছেন? জি জি ভালো, আপনাদেরকেও স্বাগতম। এই বিষয়টা নিয়ে যেহেতু আমি মানুষের শুনতে পাচ্ছি অজানা, না। আমার মনে হয় খুব চমৎকার একটা টপিক সিলেক্ট করা হয়েছে। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। জি, শোনা আমি যাচ্ছে। আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন এখন? জি জি শুনতে পাচ্ছি। জি জি, জি, আমি এখন স্পষ্ট আপনাকে শুনতে পাচ্ছি। জবেদা খাতুন, তো আমরা যেটা বলছিলাম যে ডাউন সিনড্রোমটা আসলে কি, মানে কেন হয় ডাউন সিনড্রোম? খুব সাধারণভাবে বলা যায় সবার সুবিধার্থে যে ডাউন সিনড্রোম হচ্ছে একটা বলা হয় জেনেটিক কন্ডিশন। এখানে আমাদের যে বডিতে নানা রকম ক্রোমোজোম থাকে, হ্যাঁ? এই ক্রোমোজোম কিন্তু আমাদের শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো সেখানে দেখা যায় যে ২১ নম্বর যে ক্রোমোজোমটা আছে আমাদের বডিতে, এটা ওদের কিন্তু একটা এক্সট্রা কপি থাকে। ২ এর জায়গায় দেখা যাচ্ছে ৩ থাকে, বলা হয় ট্রাইজোমি বলা হয়। এই ক্রোমোজোমটা বেশি থাকার কারণে, এবং এটা আপনি বলছেন যে প্রকৃতির খেয়ালে, যে আমাদের একটা কেউ এটা নির্ধারণ করতে পারবে না যে কিভাবে হচ্ছে। কিন্তু বডিতে হওয়ার পরে যেটা হয়, এই বাচ্চাটার কিছু বৈশিষ্ট্য ধারণ করে। শারীরিক কিছু বৈশিষ্ট্য দেখা যায় এবং দেখা যায় যে এই বাচ্চাটার সবগুলো ধীর গতি হয়ে গেছে। তার দেখা গেল যে হয়তো চিন্তা ভাবনা বা বুদ্ধিমত্তা একটু কম আছে। তার হাঁটা, চলা, কথা বলা, হ্যাঁ? সেগুলো সবকিছুর মধ্যেই আমরা দেখেছি একটা ধীর গতি পরিলক্ষিত হয় বা একটু ভিন্নতা পরিলক্ষিত হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, অনেক সময় আমাদের বাবা-মা আমাদের অজ্ঞতার বশত, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তারা অনেক সময় মনে করে যে এটা অটোমেটিক্যালি হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। জি। তো বড় ডাউন হলে ঠিক সিনড্রোমে হয়ে যাবে। জি। জবেদা আপা, মানে আপনি যেসব কয়েকটা লক্ষণ বললেন, তো অনেকে তো আসলে বুঝতেও সময় লাগে অনেক অভিভাবকের। তো আসলে কত বছর বয়স থেকে এই লক্ষণগুলো স্পষ্ট হলে একজন অভিভাবক তার সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাবে? এটা হলো কি, আপনি দেখবেন যে ছোটবেলা থেকেই এদের যেটা হবে, চেহারার মধ্যে তো একটা ভিন্নতা থাকে। হ্যাঁ? সাধারণ সাধারণ বাচ্চাদের মধ্যে এদের থাকে সেটা কিন্তু না। একটু ভিন্নতা থাকে। কিরকম থাকে? আপনারা দেখবেন যে ফেস এর মধ্যে একটু ফ্ল্যাট থাকে, হ্যাঁ? যে চ্যাপ্টা আকৃতি যেটা আমরা বলি, একদম নাকটা হয়ে দেখা গেল যে নাকটা বেশি বোঁচা থাকে। চোখের জায়গাটা দেখবেন যে চোখের মধ্যে একটু আমরা বলি যে আমন্ড শেপ বলা হয়। চোখটা একটু কোণার দিকে থাকে। যেটা হয়তো আমাদের কালচারের সাথে যাচ্ছে না। কোন কালচারের সাথেই যাচ্ছে না। একেবারে হাত পা ছোট থাকবে। হাত পা ছোট, ঘাড়টা ছোট থাকে এবং বাচ্চা দেখবেন যে সে কথা বলা, তার মানে বিকাশের যে বিষয়গুলো থাকে, যে বসবে টাইম মতো বসা, হ্যাঁ? টাইম মতো হাঁটা চলা, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ধীর গতি পাবে সে। তো আমরা বলি, হ্যাঁ, এবং দেখা যাবে যে আপনি যখন রেসপন্স করছেন, এই বাচ্চাটা রেসপন্সও ঠিক মতো করছে না। নরমাল বাচ্চা হাসলে হাসে, কথা বলার চেষ্টা করে বা রেসপন্স করে। হ্যাঁ? তো এখানে পুরো বিষয়টাই একটু ভিন্নতা থাকে। এই ভিন্নতার জন্য আপনারা কিন্তু যেটা হয় ছোটবেলায় আমরা বলি যে তখন দেখা যাবে যে ৭-৮ মাস বয়স থেকে আপনারা দেখবেন যে অন্য বাচ্চার থেকে সে আলাদা হয়ে যাচ্ছে। রেসপন্স কম করছে বা কথা বলার যে সময় ২ একটা ওয়ার্ড আসবে সেই ওয়ার্ডটাও আসছে না। আপনারা কিন্তু ইমিডিয়েট তাকে নিয়ে যেতে পারেন ডাক্তারের কাছে। এবং আমরা বলি যে আলী শনাক্ত হলে যত
শনাক্ত করবে তত দ্রুত কিন্তু তাকে হেল্প করা সম্ভব। এবং শিশুদের ক্ষেত্রে আমরা একটা কথা বলি যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা চাইল্ড সে অটিস্টিক হোক অথবা ডাউন সিনড্রোম হোক তার কিন্তু অনেক সম্ভাবনা আছে। এবং বিকাশের একটা সুযোগ তাকে দিলে সে কিন্তু তার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারে। অর্থাৎ ডাউন সিনড্রোম একটা বেবিকেও আপনি দেখবেন যে তাকে যদি আপনি আগে থেকেই শনাক্ত করে আপনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, ফিজিওথেরাপির কাছে নিয়ে যাচ্ছেন, স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ? তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে জায়গাগুলো আছে, যেখানে তার কথা বলা, হ্যাঁ? তার শারীরিক যে সমস্যাগুলো থাকে সেগুলো এবং একই সাথে হলো তার এডুকেশন যেটা বলছি, তার শিক্ষা। পড়াশোনাটা কিভাবে সে করবে, কিভাবে করলে তার জন্য সহজ হয়, তার গাইডটা কিভাবে দিতে হবে। এগুলো আগে আপনারা যখন খেয়াল করবেন, তার শারীরিক বৈশিষ্ট্য ধরে এবং তার বিকাশের বিকাশের ধীর গতি দেখে এটা কিন্তু চমৎকার হয় যে আপনি এই শিশুকে তার সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারবেন। আগে মনে করা হতো যে ডাউন সিনড্রোম শিশুদের বেশি বাঁচে না। কিন্তু বর্তমানে যেটা হলো যে চিকিৎসা ব্যবস্থা এত ভালো হয়েছে এবং থেকে শারীরিক সমস্যা থাকে যেমন কারো হার্টের সমস্যা থাকতে পারে, তো কারো জবেদা চোখের খাতুন, সমস্যা এই থাকতে পারে। ধরনের যারা এগুলো ডাউন সিনড্রোমে আক্রান্ত, পাশাপাশি তারা কোন ধরনের ফিজিওথেরাপির কাছে গেলে কাজে লাগবে? এই ধরনের আমরা বলি যে আপনার এখানে মাল্টিপল ট্রিটমেন্ট লাগে, হ্যাঁ? যেমন হলো এটা কিউর করা যায় না। প্রথমত আপনাকে অ্যাকসেপ্ট করতে নিতে হবে। বাবা-মাকে কিন্তু অ্যাকসেপ্টেন্স থেকে আসতে হবে। হ্যাঁ? যে আপনি কিন্তু বাচ্চাটাকে সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারবেন না। কিন্তু তার জায়গা থেকে তাকে অনেকভাবে সহযোগিতা করে আপনারা একটা পর্যায়ে যেতে পারবেন। এবং সেই পর্যায়টা হলো যে আপনি যখন ফিজিওথেরাপিস্ট এর কাছে নিবেন, হ্যাঁ? তিনি কি করবেন? আপনাকে এক ধরনের হেল্প করে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যায়াম করে, হ্যাঁ? তার জিহ্বাটা বড় থাকে, তারপর দেখবেন তার হাঁটা চলায় সমস্যা থাকে। সেই জায়গাগুলোতে কিন্তু হেল্প করতে পারবেন। স্পিচ থেরাপিস্ট কিন্তু তার ভাষার যে বিকাশটা, তার যে ভাষাটা স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ? একটা ১-১.৫ বছরের বাচ্চা কথা বলতে পারে, ও কথা বলতে পারছে না। ধীর গতি হয়ে যাচ্ছে। কিভাবে কথা বললে, কোন প্রসেস এ কথা বললে বা কিভাবে তাকে সাহায্য করলে সে বিকাশের জায়গাটা একটা পর্যায়ে যেতে পারে, সেটা বাবা-মাকেও তারা শিখিয়ে দিবে এবং তারাও কিন্তু প্র্যাকটিস করাবে। এই ধরনের শিশুরা কি আরেকটা পুরোপুরি বিষয় আপনার সুস্থ খেয়াল হয়? করতে হবে যে আমরা এডুকেশন এর জায়গায় যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা বলছি সেটা তো আলাদা কেয়ার নিচ্ছে। আপনি একটু আগে বলছেন খুব সুন্দর করে যে ডাউন সিনড্রোম, অটিস্টিক বিভিন্ন আলাদা কোনো ব্যবস্থা না। যদি নরমাল এডুকেশনেও দেখা যায় যে এই জায়গাটাতে একটু স্পেশাল কেয়ার নেওয়া যায়। স্পেশাল কেয়ার নিলে জবেদা কিন্তু খাতুন, এই এই বাচ্চাটার ধরনের শিশুরা জি। যদি ফিজিওথেরাপির কাছে একদম আর্লি স্টেজে যায়, সেক্ষেত্রে কি তারা অন্যান্য শিশুর মতো স্বাভাবিক হতে পারে? এটা আপনারা দেখেছেন যে যেটা হয় যে আপনারা কিন্তু একটু পার্থক্য দেখতেই পাবেন। হ্যাঁ? দেখবেন যে একটু হয়তো আস্তে, আস্তে হাঁটাচলা করছে। সে হয়তো খুব ফাস্ট না। খেলতে গেলে সে হয়তো নিয়ম কানুন বুঝছে না। কারণ তার হয় কি আমরা বলি চিন্তা ভাবনার জায়গাটাও কিন্তু দুর্বলতা আছে। মাইল্ড টু মডারেট লেভেলে তার কিন্তু সমস্যা থাকতে পারে। এই বাচ্চাটা হয়তো খেলতে কিন্তু যেটা হবে কি তার যে সম্ভাবনা একটা নীতি যে একটা শিশুকে তার সম্ভাবনা থেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারবো আমরা। তার ডেভেলপমেন্ট এর বিকাশে যে জায়গাটা পৌঁছানো সম্ভব তার মধ্যে পড়ে। হয়তো সাধারণ বেবির মতো হবে না। কিন্তু তার জায়গা থেকে সে সর্বোচ্চ জায়গায় যেতে পারবে। দেখা যাবে সে কথাটা বলতে পারছে, হ্যাঁ? একটু স্লো লার্নার হলেও সে ক্লাসে বসতে পারছে। হ্যাঁ? কিছু করে তার মতো করে ছবি আঁকা থেকে শুরু করে, হ্যাঁ? এবং আমরা যেটা স্পেশাল কারিকুলাম কিন্তু তার জন্য প্রয়োজন হবে। তো সে অনেক কিছু বুঝতে পারে না, থিংকিং টা স্লো। এবং আর্কিটেকশন হলে যেটা হয় যে আপনি চিকিৎসা ব্যবস্থা আপনাকে সাহায্য করবে। ওই বাচ্চার সর্বোচ্চ যে সীমাটা আছে, সে বিকাশ সেই জায়গায় যতটুকু যেতে পারবে, আমরা সেই জায়গায় কিন্তু আমরা কখনো নরমাল ডেভেলপমেন্ট এর সঙ্গে তুলনা করব না। হ্যাঁ? এটাই কিন্তু বাবা-মার জায়গাটা ঝামেলা হয়। বাবা তারা ফিল করে যে আমার বাচ্চাটা পুরোপুরি একেবারে কিওর হয়ে যাবে, সুস্থ হবে। একটা নরমাল বাচ্চা যেভাবে আচরণ করে সেইভাবে সে চিন্তা করবে, সে কাজ করবে, সে খেলাধুলা করবে, হ্যাঁ? সে তার লাইফে অনেক বড় ক্যারিয়ার করবে। ব্যাপারটা কিন্তু ওভাবে হবে না। অর্থাৎ সর্বোচ্চ কিন্তু পর্যায়ে সে যাবে একজন সে চিকিৎসকের শরণাপন্ন হলে। তার যে জবেদা খাতুন, আছে সে আমরা যেমন সে একটা ব্রাশ করা, দাঁত ব্রাশ বিরতি করা, নিয়ে ফিরছি। বাথরুমে যাওয়া, হ্যাঁ? আমরা একটা তার বিরতি নিজের নিয়ে কাজ ফিরছি। নিজের মতো করতে পারা আরকি। আবার কথা হবে এই প্রসঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরছি। প্যারেন্টিং আজকাল অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন।
স্বাগত আরেকবার প্যারেন্টিং আজকাল অনুষ্ঠানে। আলোচনা করছি ডাউন সিনড্রোম মানে অটিজম নয় এ বিষয়ে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান জবেদা খাতুন। জবেদা খাতুন, আবারও স্বাগত আমাদের আয়োজনে। তো আমরা কথা বলছিলাম যে আসলে ডাউন সিনড্রোম আর অটিজমকে আমাদের দেশে কিন্তু প্রায় একই কাতারে বিবেচনা করা হয়। এই অর্থে বলছি যে আসলে চিকিৎসা ব্যবস্থা কিন্তু প্রায় একই সাথে করা হয়। আসলে কি এ দুটো কি একই নাকি আলাদা? খেয়াল করবেন যে এই ধরনের বাচ্চার যে ডাউন সিনড্রোম বেবিটা আপনি বলছিলেন যে চিকিৎসা দরকার, তো সেক্ষেত্রে একটা জায়গা হলো যে ধরেন সোশ্যাল যে আমরা বলছি এক্সপ্রেশন, সামাজিক যে মেলামেশার ব্যাপারটা, তা একটা বড় জায়গা খেয়াল করে দেখবেন অটিস্টিক বাচ্চাদের কিন্তু এটা একটা বড় বেসিক্যালি থাকে, যেটা তাদের একটা বড় সমস্যা থাকে যে তারা হয়তো তার আই কন্ট্যাক্ট করতে না, তারা বুঝতে পারছে না, হ্যাঁ, তারা একলা একলা খেলছে। ডাউন বেবিদের কিন্তু এইটা খুব ভালো থাকে, তারা একটু হাসি মুখ থাকে, তাকায়, কথা বলে, মানুষের সাথে মিশতে চায়, হ্যাঁ, ভাষার প্রভাব কম থাকতে পারে, সামাজিকভাবে তারা রক্ষা করতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে টিচার একটা বড় জায়গাতে থিঙ্কিং এবং রিজনিং আমরা বলি, হ্যাঁ, যে পড়াশোনার একটা একটু পড়বে, সেক্ষেত্রে slow হয়ে যায়। জবিতা খাতুন, আমাদের সাথে একজন অটোটেক দর্শক যুক্ত হয়েছেন, তার নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা আছে, জেনে আবার আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোসাম্মদ রীতা বেগম। আমি ঢাকা মহাখালীতে থাকি। আমার ছেলের বয়স 11 বছর, ক্লাস 6-এ পড়ে। কিন্তু আমার ছেলে কথায় কথায় এত রাগ, জিদ, খুব ভালো একটা ছাত্র ছিল, কিন্তু এখন না পড়তেই চায় না, খাওয়া দাওয়াকে টোটালি বলতে নাই, এই জোর করে 2-1 বার একটু খাবার খাওয়াই দিতে হয়। খুব অতিরিক্ত জিদ করে, কথায় কথায় জিদ করে। এখন সমস্যাটা কি ম্যাম? আচ্ছা জবিতা খাতুন, আপনার কোনো জিজ্ঞাসা আছে? ওদের কি ওর মোবাইলের ব্যবহারটা সম্পর্কে একটু বলবেন, যে কতক্ষণ মোবাইল ব্যবহার করছে বা ডিভাইস থাকে, এটা একটু অনেক জানার আমাকে। যে এ পড়াশোনা করে, মানে প্রাইভেট যতক্ষণ পড়ায় ততক্ষণই, স্যার যখনই ততক্ষণই পড়ে, তারপরে উঠা যায় গিয়া। কিন্তু লেখাপড়া না, ওর খুব মাথা ছিল, এখন মাথার ব্রেনটি নাকি ধরে না নাকি। মোবাইলে অনেকটা সময় কাটায় কিনা? জি মোবাইলে কি অনেকটা সময় কাটায় আপনার সন্তান? না না, মোবাইল তেমন বেশি ধরে না। আচ্ছা, এছাড়া মোবাইল তেমন বেশি ব্যবহার করে না। মানে রাগ জেদ করে, এছাড়া অন্য কোনো সমস্যা আছে? অন্য সমস্যা হয়েছে, ওর একটু খিচুনি ছিল, খিচুনিটা ভালো হয়েছে আজকে 5 বছর আগে। আর মাঝে মাঝে ওর শ্বাসকষ্ট হয়। আচ্ছা, মানে কিছু খুব ছিল, শ্বাসকষ্ট হয়। সমস্যা হয়। জি রীতা খাতুন তার সন্তানের সমস্যা নিয়ে বলছিলেন, জবেদা খাতুন। একটু ভীষণ কষ্টে আছে, কারণ ওনার একটা সুস্থ সন্তান বলছেন যে হাসপাতালে চলে যায়। তো এখানে কিন্তু বলেছে, হ্যাঁ, খিচুনির কারণে একটু ব্রেন ডেভেলপমেন্টে ঝামেলা হতে পারে। এটা সিটি স্ক্যান পেয়েছেন কিনা জানি না, এইটা একটু আপনার রিচেক করা দরকার। হ্যাঁ, ওই অনেক সময় ব্রেন ডেভেলপমেন্ট ঝামেলা হলে সেখানে কিন্তু অনেক সময় রাগ জিততে আসতে পারে। আর দ্বিতীয় একটা কারণ হলো, যেহেতু বাচ্চা যখন কিশোর বয়সে চলে যাচ্ছে, এই সময়টিতে কিন্তু মানুষের আবেগের নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। বাবা মাকে এই সময়টাতে একটা স্পেস সময় দিতে হয়। তার রাগ দুঃখ বা কষ্টগুলো সে কি আছে, হ্যাঁ, সেগুলো মুখ দিয়ে শোনার পাশাপাশি তাকে খেলাধুলার ব্যবস্থা করা, ভালো বন্ধু থাকলে তার সাথে মিশতে দেওয়া। এবং করোনার সময় আমাদের একটা বড় চেঞ্জ হচ্ছে যে শারীরিক একটা মানুষ ফ্রিডম নষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ঘরে বসে বাচ্চারা অনলাইনে করে শিক্ষিত একটা পরিবর্তন আসছে। কিন্তু রীতা খাতুন, উনি যে তার সন্তানের যে সমস্যাগুলো তুলে ধরেন, এগুলো তো ডাউন সিনড্রোমের লক্ষণ নয়। না, এটা ডাউন সিনড্রোমের কোনো লক্ষণ না, এটা স্বাভাবিকভাবে কিশোর বয়সের একটা বিকাশের একটা প্রক্রিয়া, যেখানে আবেগিক নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছে। বাবা মা যদি স্পেশালি তাকে ওর সাথে তাকে মানে একটা কথা সুযোগ দেয় এবং নানাভাবে তাকে আমরা উজ্জীবিত করতে, তার পছন্দ কিছু কাজের সুযোগ দিলে এই বাচ্চাটাকে কিন্তু আস্তে আস্তে রাজনীতি থেকে বের করে নিয়ে আসে। আর পড়াশোনার যে অভ্যাসটি আছে, সেটি করোনার সময় অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে। এই অভ্যাসটাকে একটু একটু করে টেবিলে বসে ক্লাসে তাকে সাপোর্ট দিয়ে কিন্তু শিখে আনতে হবে। এটা তাড়াহুড়ো করে করা, আমাদের এটা সংখ্যক বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি যে পড়াশোনার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, পড়তে ভালো লাগছে না, হ্যাঁ, বা পড়তে দিতে ভালো লাগছে না। এটাকে আপনাদেরকে একটু করে সাপোর্ট দিয়ে আবার অভ্যাসে তৈরি করতে হবে।
জি আর জি যদি জবেদা খাতুন, পড়াশোনাটা খুব আমরা gap কথা থেকে বলছিলাম থাকে, যে ডাউন সিনড্রোমের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। তো এই ধরনের যারা রোগে আক্রান্ত তাদের কি সারা জীবন মানে স্ক্রিনিং পরীক্ষা করাতে হয়? না, এটা হলো সারা জীবন স্ক্রিনিং পরীক্ষা না, এটা হলো আপনি একদম মার গর্ভে যখন থাকে তখনই কিন্তু আপনি স্ক্রিনিং টেস্ট করতে পারেন। তার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে ডাউন সিনড্রোমের কখন রয়েছে। ডায়াগনস্টিক টেস্ট আছে সেগুলো দিয়েও বোঝা যায়। কিন্তু এটা কিওর করা যায় না। আপনি ইনফেকশন হলে থেকে আপনি প্রথম থেকে প্রপার ট্রিটমেন্ট নিবেন। অর্থাৎ এটা এবং কি গর্ভাবস্থায় যখন একজন মা এই ধরনের সন্তান ক্যারি করছে সেক্ষেত্রে কি ধরা পড়ে বা কি ধরনের পরামর্শ দেয়? ঠিক শুনতে পাচ্ছি না যে। তো এই ধরনের রোগে যদি কোনো শিশু কোনো মা ক্যারি করে সেক্ষেত্রে ধরা পড়লে কি ধরনের পরামর্শ দেওয়া হয়ে থাকে তাদেরকে? পরামর্শ দেওয়া হয়ে থাকে, আমরা যেটা খেয়াল করি যে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে, হ্যাঁ, যদি ৫-১০ সময় হয়ে যায় ৩৫-এর বেশি, সেক্ষেত্রে কিন্তু একটা হাই রিস্ক থাকে। বা প্রথম বাচ্চা যদি এরকম একটা সমস্যা থাকে, পরবর্তী দিন তাদের বলা হয় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। আর একটা হলো যে আপনি যখন শুরুতেই বুঝতে পারছেন যে বাচ্চাটা এই সমস্যা থাকে, আপনি কিন্তু স্পেশাল কেয়ারে রাখবেন। এবং বাবা মা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে। এবং বাবা মার একটা বড় জায়গা হয় তাদের এক্সপেরিয়েন্সের জায়গা, আপনারা খেয়াল যে তারা কিন্তু মেনে নিতে পারে তার বাচ্চাটা এরকম কেন হচ্ছে। হ্যাঁ, এই যে কষ্টের জায়গাটা, দুঃখের জায়গাটা, সেই জায়গাটা যখন প্রথম থেকে তাদেরকে সাপোর্টটা দেওয়া হয়, তারা কিন্তু রেডি হয়ে এই বাচ্চাটির সব সব জি ডেভেলপমেন্টে জি জি তারা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। জবেদা খাতুন, অনেক ধন্যবাদ আপনাকে। প্যারেন্টিং আজকালে এই ছিল এখনকার মতো। আগামী মঙ্গলবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সাথে। ডিবিসির সঙ্গে থাকুন।